তোদের কি এই কারণে রেখেছিলাম? সারা রাত মদ খেয়ে বেঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছে এক একটা, আর এদিকে যে মেয়েটা নেই সে খেয়াল আছে তোদের? শাওনের কথায় ওরা তড়িঘড়ি করে ঘুম থেকে উঠল। তারপর তাকে দেখলো ফার্সিয়া নেই। ছেলেগুলো অবাক হয়ে পড়ল, মেয়েটাকে তো এখানেই বেঁধে রেখেছিলাম, কোথায় গেল তাহলে? শাওন তখন বলে উঠল, সেটা তোরা জানিস? তোরা থাকা সত্ত্বেও তোদের চোখ ফাঁকি দিয়ে ও বেরিয়ে যায় কি করে এখান থেকে? ছেলেগুলো তখন শাওনকে বলে উঠল, সরি বস, আমরা এক্ষুনি বেরোচ্ছি মেয়েটাকে খুঁজে আনার জন্য। শাওন তখন বলে উঠল, আর একটা কথাও শুনতে চাই না আমি, ইমিডিয়েটলি ফার্সিয়াকে খুঁজে আন। তোদের জাস্ট 2 ঘন্টা সময় দিলাম। এই পুরো রাঙামাটি শহরে যেখান থেকে পারিস ওকে এনে আমার সামনে হাজির করবি, আর তা না হলে তোদের এক একটাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ছেলেগুলো তখন বলে উঠল, আপনি চিন্তা করবেন না বস, আমরা এখনই যাব আর ওকে নিয়ে আসবো। বলেই ছেলেগুলো হনহন করে বাইরে বেরিয়ে গেল, আর শাওন রাগে গজগজ করতে করতে বসে পড়ল। শিয়ানের জ্ঞান ফিরেছে বেশ কিছুক্ষণ আগে। সানভি শিয়ানের বুকে গুলি লাগা জায়গাটা ব্যান্ডেজের উপর হাত রেখে কাঁদছে। শিয়ান চোখ মেলে আস্তে আস্তে বলে উঠল, ফার্সিয়া কোথায় সানভি? সানভি তখন বলে উঠল, ভাবিকে শাওন ভাইরা তুলে নিয়ে গেছে। শিয়ান চট করে শোয়া থেকে উঠে বসল, পাশ থেকে ছাদটা গায়ে নিতে নিতে বলল, আমাকে এক্ষুনি বেরোতে হবে, ফার্সিয়াকে খুঁজতে হবে। সানভি তখন বলে উঠল ভাইয়াকে, ভাইয়া এমন করিস না, তুই যে এখনো সুস্থ হসনি, এই অবস্থায় তুই ওকে এখন কোথায় খুঁজবি? শিয়ান তখন বলে উঠল, আমি কিছু জানি না, আমার ফার্সিয়াকে খুঁজে বের করতেই হবে, ওর কিছু হয়ে গেলে আমি। সানভি তখন শিয়ানের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাইয়া যাস না। শিয়ান তখন বলে উঠল, সানভি সর আমার সামনে থেকে, আমার কিছুই হয়নি, আমার যে ওকে খুঁজে বের করতেই হবে। সানভি তখন বলে উঠল, ভাইয়া আমার কথাটা একবার শোন। তখন শিয়ান বলে উঠল, তুই সরে যা আমার সামনে থেকে, আমাকে যেতে দে। সানভি শিয়ানকে বারবার আটকানোর চেষ্টা করছে, কিন্তু শিয়ান তো মানছে না। সানভি এবার চেঁচিয়ে বলতে লাগলো, মাহবুদ আঙ্কেল, ভাইয়া আমার কথা শুনছে না, ভাইয়া বেরিয়ে যেতে চাইছে। সঙ্গে সঙ্গে ডক্টর মাহবুদ রহমান আর দুজন নার্স এসে শিয়ানকে আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু শিয়ান কারো কথাই শুনছে না। শিয়ান কারো কথা না শুনেই বলে উঠল, আঙ্কেল আম ফিট নাও, লেট মি গো। মাহমুদ রহমান তখন বলে উঠল, শিয়ান তুমি এখনো সুস্থ হওনি, কয়েক ঘন্টা আগে মাত্রই তোমার অপারেশন কমপ্লিট হয়েছে, এভাবে এই অবস্থায় বাইরে গেলে তোমার বুকে ইনফেকশন হয়ে যেতে পারে, এখন তোমার রেস্ট নেওয়া দরকার। শিয়ান তখন বলে উঠল, আঙ্কেল আমার ফার্সিয়াকে খুঁজে বের করতেই হবে। মাহমুদ আঙ্কেল তখন বলে উঠল, তুমি সুস্থ হও, আমরা পুলিশে ইনফর্ম করেছি, পুলিশ নিশ্চয়ই কোনো না কোনো একটা খবর দেবে, আর তা না হলে তুমি সুস্থ হলে 2-1 দিন পরেই যেও তারপর। শিয়ান কারোর কথা না শুনেই ডক্টর মাহবুদকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। সানভি তখন পিছন থেকে বলে উঠল, ভাইয়া যাস না, আমার কথাটা একবার শোন ভাইয়া। 24 ঘন্টা কেটে গেছে, ইসরা এখনো জ্ঞান ফিরেনি, তবে পালস রেট একদম নর্মাল এখন। অদিতি আর রুহি আইসিইউতে বসে আছে, আর ঈশান কেবিনে পেশেন্ট দেখছে। ঈশান অদিতিকে কল দিয়ে বলল, অদিতি ওনার জ্ঞান ফিরেছে? অদিতি তখন বলে উঠল, স্যার এখনো ফেরেনি। ঈশান তখন বলে উঠল, ওকে, ওনার জ্ঞান ফিরলে আমাকে বলবেন। অদিতিও বলে উঠল, জি স্যার। অদিতি ফোন রেখে দিতে যাবে এমন সময় ইসরা হাত পায়ের আঙুল একটু একটু করে নড়তে লাগলো। অদিতি তখন সাথে হাতেই বলে উঠল, স্যার স্যার উনি রেসপন্স করেছেন, হাত পায়ের আঙুল নড়ছে। ঈশান তখন বলে উঠল, ওকে আপনি বসুন ওর কাছে, আমি আসছি এখনই। ঈশান পেশেন্টদের তখন বলল, এক্সকিউজ মি, আমাকে এমার্জেন্সি একটু আইসিইউতে যেতে হবে, আপনারা একটু অপেক্ষা করুন। বলে আইসিইউর দিকে চলে গেল ঈশান। আইসিইউতে ঢুকে ইসরার পাশে বসে পালস চেক করতে লাগলো। চোখের পাপড়ি নড়ছে ইসরার। বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে করে চোখ মেলে তাকালো ইসরা। সব কেমন ঘোলা ঘোলা লাগছে তার কাছে, মাথাটাও ঘুরছে। অদিতি তখন বলে উঠল, স্যার স্যার ওনার জ্ঞান ফিরেছে। ঈশান তখন বলে উঠল, আমি দেখছি, জোরে কথা বলবে না, ওনার নীরবতা প্রয়োজন। ইসরা কোথায় আছে কিছু বুঝে উঠতে পারছে না। ঈশান সমস্ত চেক আপ করে অক্সিজেন মাস্কটা খুলল। এখন মোটামুটি ইসরা স্বাভাবিকভাবেই শ্বাস নিতে পারছে। ঈশান তখন অদিতিকে বলে উঠল, একটু জল দিন তো ওনাকে। অদিতি তখন বলে উঠল, জি স্যার এক্ষুনি দিচ্ছি। অদিতি 1 গ্লাস পানি নিয়ে ইসরার মাথাটা হালকা উঁচু করে তুলে পানি ওকে খাওয়ালো। বেশ খানিকক্ষণ পর ঈশান ইসরাকে জিজ্ঞেস করে উঠল, আপনার নাম কি? ইসরা কিছু বলতে পারল না, শুধু তাকিয়েই রইল। ঈশান তখন বলে উঠল, এক্সকিউজ মি, আপনার নাম কি? আপনার বাসা কোথায়? ইসরা কিছুই বলতে পারছে না।
ঈশান তখন বলে উঠল, আপনাকে কিছু জিজ্ঞেস করলাম তো। ইসরা মাথাটা চেপে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, জানি না, আমি কিছুই জানি না। ঈশান তখন শান্ত করার জন্য বলে উঠল, ওকে ওকে, শান্ত হন, বেশি স্ট্রেস নেবেন না, আপনার মাথায় সমস্যা হবে, আপনার এখনই কিছু মনে করতে হবে না। রুহি, তুমি ওনার কাছে থাকো, আর বেশি করে স্ট্রেস যেন না নেয় সেদিকে খেয়াল রাখো। আমি একটু কেবিনে যাচ্ছি। অদিতি, আপনি আমার সাথেই আসুন। বলেই ঈশান আইসিইউ দরজা খুলে বেরিয়ে গেল সেখান থেকে। আর পেছন পেছন অদিতিও গেল। কেবিনে ঢুকে ঈশান নিজের চেয়ারে বসলো। অদিতিকে বসতেও বলল। অদিতি বসতে বসতে বলে উঠল, কি হলো বলুন তো স্যার? ওনার কি সত্যি সত্যি মেমোরি লস হয়ে গেছে? কিছুই মনে নেই? ঈশান তখন বলে উঠল, হ্যাঁ সেটাই তো দেখছি, যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হলো। অদিতি তখন বলে উঠল, উনি যদি কিছু না বলতে পারেন তাহলে ওনার বাড়ির লোকদের খবর দিব কি করে? ঈশান তখন বলে উঠল, আগে উনি সুস্থ হন, তারপর দেখা যাক। আমি এখন পেশেন্ট দেখব, আপনি যেতে পারেন। অদিতিও তখন বলল, ওকে স্যার। ঈশানের পেশেন্ট দেখা শেষে আইসিইউতে ঢুকলো আবারও। রুহি এগিয়ে এসে তখন বলল, স্যার, ওনার হাতে এই আংটিটা দেখার পর থেকেই কেমন যেন করছেন ইনি। রাস্তায় যখন ইসরাকে ঈশান পেয়েছিল তখন ইসরার পরনে একটা সাদা আর বেগুনি রঙের শাড়ি ছিল, সাথে কিছু গহনাও ছিল। অপারেশনের সময় সবগুলো গহনা খুলে রাখা হয়, কিন্তু এই হাতে আংটিটা আর খোলা হয়নি। তখন ঈশান গিয়ে তার পাশে বসলো। তখন ইসরা বলতে লাগলো, আংটিটা আংটিটা আমার। ঈশান তখন বলে উঠলো শান্ত করার জন্য, আপনি শান্ত হন আগে, আপনার মাথা ইফেক্ট করবে, আর এখনই কিছু মনে করার প্রয়োজন নেই, এতে প্রেশার হবে। কিন্তু ইসরা কিছুতেই শান্ত হচ্ছে না। আংটির দিকে যতবার ওর চোখ যাচ্ছে ততবারই ওর মনে হচ্ছে আংটিটা ওর খুব কাছের কেউ ওকে দিয়েছিল, কিন্তু ওই যে কে দিয়েছে সেটাই মনে করতে পারছে না সে। পাশের টেবিলে ওর শাড়ি আর বাকি গহনাগুলো ছিল। ওর চোখ সেগুলোর দিকে যেতেই আরো অশান্ত হয়ে উঠল। আচ্ছা অবস্থাতে হাত বাড়িয়ে এগুলো নিল। তারপর কাঁপা কাঁপা গলায় বলে উঠল ইসরা, এগুলো এগুলো তো। বলেই আবার মাথা চেপে ধরে কেঁদে দিল ইসরা। ইসরা বলে উঠল কাঁদতে কাঁদতে, আমার কিছু মনে পড়ছে না কেন? আমার কিছু মনে পড়ছে না। এগুলো না আমার কাছে খুব কাছের, কিন্তু বিশ্বাস করুন আমার কিছুই মনে নেই, আমি কিছুই মনে করতে পারছি না। ঈশান তখন ওকে শান্ত করার জন্য বলল, ওকে ওকে, রিল্যাক্স, আপনার এখনই কিছু মনে করতে হবে না, আপনি আগে রেস্ট করুন প্লিজ। ইসরা কেঁদেই চলেছে আর বারবার বলছে, আমি কিছুই মনে করতে পারছি না। রুহি তার সাথে আরো দুজন নার্স মিলে ইসরাকে থামানোর চেষ্টা করছে। তখন ঈশান অদিতিকে বলে উঠল, অদিতি শুনুন, ওনাকে আপাতত একটা স্লিপ ইঞ্জেকশন দিয়ে দিন, না হলে ওনার মাথায় আরো বেশি ইফেক্ট করবে। অদিতি তখন বলে উঠল, ওকে স্যার। অদিতি ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মাঝেই ইসরা ঘুমিয়ে গেল। অদিতি তখন বলে উঠল, স্যার, আমার মনে হচ্ছে ওই শাড়ি আর গহনাগুলো নিয়ে ওনার কোনো অতীত আছে, যেটা ওনার বারবার মাথায় আসছে কিন্তু মনে করতে পারছে না। এগুলো এমন কোনো বিষয়ের সাথে জড়িত, বিষয়টা ওনার কাছে খুব কাছের, তার জন্যই উনি এমন করছেন। ঈশান তখন বলে উঠল, হতেও পারে উনি ওনার ঘুম ভাঙার পর ওনাকে যথেষ্ট পরিমাণ শান্ত রাখার চেষ্টা করবেন, নয়তো কিন্তু আরও বেশি খারাপ অবস্থা হতে পারে। সানভির ফ্ল্যাটে সানভি আর ডক্টর মাহমুদ রহমাত বসে আছে আর অপেক্ষা করছে সিয়ানের জন্য, কিন্তু সেই যে সকাল থেকে সিয়ান বেরিয়েছে এখনো ফেরার নাম অবধি নেই, এমনকি ফোনটাও সুইচ অফ করে রেখে দিয়েছে। রাত প্রায় 1টার কাছাকাছি ক্লান্ত শরীর নিয়ে সানভির ফ্ল্যাটে এসেছে সিয়ান। আসলে সানভি ফোনে মেসেজ দিয়ে রেখেছিল ওর ফ্ল্যাটে আসার জন্য। সিয়ান ফোন অন করার পরে সানভির মেসেজটা দেখে এখানেই চলে আসে। ড্রয়িং রুমে এসে ধপ করে সোফায় বসে পড়ল। সানভি দৌড়ে গিয়ে এক গ্লাস পানি এনে সিয়ানকে দিল। সানভি তখন বলে উঠল, ভাইয়া, সারাদিন তুই কোথায় ছিলি? তোর শরীরে এই অবস্থায় এভাবে ছুটোছুটির কোনো মানে আছে? সিয়ান পানিটা খেয়ে নিল। সিয়ানের সাদা শার্টের ওপর দিয়ে বুকে রক্ত দেখা যাচ্ছে। মাহমুদ আঙ্কেল এসে সিয়ানের শার্টের বোতাম খুলে আগের ব্যান্ডেজটা সরিয়ে আবার নতুন করে ড্রেসিং করতে করতে বলে উঠল, তোমাকে না কত করে বললাম এমন অবস্থা বেরিও না। আঙ্কেল তো তোমার বাবার মতোই, তোমার বাবার কথা হলে সেটা ফেলতে পারতে তুমি। ওনার কথায় সিয়ানের কোনো হেলদোল নেই। মাহমুদ আঙ্কেল আবারও বলে উঠল, কারোর সাথে কথা বলছি আমি, কোনো হেলদোলই নেই, দেখেছ পুরো ব্যান্ডেজটা ভিজে গেছে। সারাদিনে এটা অন্তত আরও একবার ড্রেসিং করা লাগতো, আর কবে নিজের ভালোটা বুঝবে বলো তো? সিয়ান তখন বলে উঠল, আমি এমনিতেও ভালো নেই আঙ্কেল,
আমার ভালো থাকা খারাপ লাগা সব কিছু একমাত্র ফার্সিয়া, ওকে ছাড়া আমি ভালো নেই। শানভি তখন শান্ত হয়েই জিজ্ঞেস করে উঠল, ভাবির কোনো খোঁজ পেলি ভাইয়া? শিয়ান তখন হতাশ হয়ে বলল,